দর্শক, পরিবর্তনের এই সময়ে মানুষের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা নিয়ে আমাদের আয়োজন ফার্স্ট ওয়াশ এখন কি চাই স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। লোকসঙ্গীত শিল্পী মুজিব পরদেশীর গাওয়া অত্যন্ত জনপ্রিয় একটি গান নিশ্চয়ই আপনাদের মনে আছে। আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে, আছি গোমা বিপদে, বাইরের আলো চোখে পড়ে না মা, আমি বন্দি কারাগারে। জেলখানার সম্বল, থালাবাটি কম্বল, এছাড়া আর কিছু মেলে না। সকাল আর সন্ধ্যায় দুইটি রুটি দেয়, সেই রুটি খেয়ে পেট ভরে না। এ হচ্ছে জেলখানায় সাধারণ সাজাপ্রাপ্ত কয়েদি এবং বিচারাধীন আসামিদের কারা জীবনের সাধারণ অভিজ্ঞতা। কিন্তু জেলখানায়ও পেট ভরে খাবার খাওয়া যায়, পাওয়া যায় পছন্দ মাফিক খাবার, থাকা যায় আরামায়েশে, মেলে বিড়ি, সিগারেট, পান, জর্দা। কোথাও কোথাও মাদক পাওয়ার কথাও শোনা যায়। অসুখের ছুতো ধরে হাসপাতালে ভর্তি হয়ে রোগীর খাদ্য ও সুবিধা গ্রহণের কথাও শোনা যায়। তবে এসব পাওয়ার জন্য খরচ করতে হয়, শুধু বাড়তি সুবিধা পাওয়ার জন্যই না, জেল কোডে নির্ধারিত বন্দির স্বাভাবিক সুযোগ সুবিধা পেতেও দিতে হয় টাকা, চুক্তি করতে হয়। টাকা নেওয়া শুরু হয় আমদানি থেকে। আমদানি মানে যেখানে প্রথমে আনা হয় কয়েদি, আসামি বা আটকাদেশ পাওয়া ব্যক্তিকে। টাকা দিয়ে বোঝাপড়া না করলে সেখান থেকে শুরু হয় বন্দি জীবনের বিভীষিকা। বন্দিকে রাখা হয় জীর্ণ ও পুতিগন্ধময় সেলে গাদাগাদি করে। খাবার দেওয়া হয় অল্প, গোসল ও হাত মুখ ধোয়ার জন্য পর্যাপ্ত পানি দেয়া হয় না, পান করার জন্য পানি দেয়া হয় না যথাসাধ্য বা যৎ সামান্য পানি দেওয়া হয় তাদেরকে। দেওয়া হয় শ্রমসাধ্য কাজ, এর সাথে জোটে কারণে অকারণে মারপিট ও শারীরিক নির্যাতনও। কারা নেন এসব অর্থ? কারা অত্যাচার করেন বন্দীদের? অর্থ আদায় হয় জেলখানারই কিছু মেট বা অন্য নামের কয়েদি বা আসামির মাধ্যমে। সেপাই, শান্ত্রী, জমাদার, সাবজেল, ডেপুটি জেলার, জেলার থেকে শুরু করে ডিআইজি প্রিজন পর্যন্ত ভাগ পান এসব অর্থের। জেলখানার ডাক্তারদের কেউ কেউ নাকি পান বেআইনিভাবে এবং জোর জবরদস্তি করে বন্দীদের কাছ থেকে আদায় করা অর্থের ভাগ। বন্দীদের শারীরিক ও মানসিক নির্যাতন করেন মেট নামের কয়েদিরা। কর্মকর্তাদের আশীর্বাদ পুষ্ট মাস্তান প্রভাবশালী কয়েদি জেলখানার সেপাই শান্ত্রীরাও। তার মানে যারা টাকা পয়সা দিতে সক্ষম কেবল তারাই জেলখানার নির্ধারিত সুবিধা পান। বিশেষ ও অতিরিক্ত সুবিধা নিতে খরচ করতে হয় আরও বেশি টাকা। অর্থাৎ বৈষম্যের এক বিশাল জগৎ খুলে রাখা হয়েছে প্রতিটি কারাগারে। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় জেলখানার বৈষম্য। প্রিয় দর্শক, এই বিষয়ে কথা বলার জন্য আজকে দুজন অতিথি আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, স্বাগতম আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন এমন একজন মানুষ যিনি জীবনের দীর্ঘ সময় জেলখানায় থেকেছেন কয়েদি হিসেবে এবং যিনি ব্যক্তি জীবনে রাজনীতি করেন। আমাদের সঙ্গে রয়েছেন মোহাম্মদ আমির হোসেন সবুজ, স্বাগতম আপনাকেও। আমি আমির হোসেন সবুজ, আপনার অভিজ্ঞতা দিয়ে শুরু করতে চাই, তাহলে আসলে আমাদের আলোচনার ক্ষেত্রটা তৈরি করতে আমার মনে হয় সহজ হবে। আপনি আসলে কেন জেলে ছিলেন এবং কতদিন ছিলেন? আমি 96 সালে একটা মিথ্যা মার্ডার কেসে, এটা বৃহত্তর পাবনা সিরাজগঞ্জের সকলেই জানে, এমনকি যে বিচারক বিচার করছে ওই ভদ্রলোকও জানে, ঠিক আছে। এই মিথ্যা মার্ডার কেসে আসামি হই। তৎকালীন আওয়ামী সরকারের প্রভাবশালী মন্ত্রী মোহাম্মদ নাসিম সাহেব, শিল্প উপমন্ত্রী হাসিবুর রহমান স্বপন, এনাদের ষড়যন্ত্রের কারণে আমি কারাগারে যাই। তো বিভিন্ন সময় আমরা যে খবর পাই, বিভিন্ন প্রতিবেদনও হয়েছে জেলখানার অপরাধ নিয়ে, যে অর্থ নেওয়া হয়, অর্থের বিনিময়ে এক্সট্রা সুবিধা দেয়া হয়, আবার অর্থ না পেলে বা অন্যান্য রাজনৈতিক নানা কারণেও প্রাপ্য সুযোগ থেকেও বঞ্চিত করা হয়। আপনি আপনার দীর্ঘ জেল জীবনে কি দেখেছেন? কি অনৈতিক কর্মকাণ্ড বা দুর্নীতি হয় সেখানে? আমি আসলে খুব গভীরভাবে অনুধাবন করেছি যে কারাগারের ভিতর প্রথম যখন একজন বন্দী সাজাপ্রাপ্ত অবস্থায় বা হাজতি বন্দী হিসেবে কারাগারে যায়, সেখানে রাত্রিতে তাকে প্রথমে রিসিভ করে হচ্ছে আমদানি নামক একটা জায়গার ম্যাড অথবা পাহারা,
সেখানে কারারক্ষী থাকে, ডেপুটি জেলার থাকে অফিসে, অফিস থেকে এই ধরেন কাটা দাগ, নাম, ঠিকানা, পিতার নাম, এই সমস্ত সেন্সর করে তারপরে হচ্ছে কারাগারের ভিতরে পাঠানো হয় তাকে। কারাগারের ভিতরে যাওয়ার পরে হাজতি অথবা কয়েদিকে ম্যাড অথবা পাহারা। মেড কারা তারা, এটা ম্যাড হচ্ছে ধরেন এই যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত, তার 5 বছরের উপরে খাটা হয়েছে, তখন সে হচ্ছে প্রথমে হয় হচ্ছে পাহারা। এখানে একটা বিল্লা লাগে। পাহারায় সার্ভিস দেওয়ার পরে বছর 3 পর সে তাকে হচ্ছে এই কারা তত্ত্বাবধায়ক মহোদয় ম্যাড হিসাবে এখানে একটা বেল্ট ম্যাডের দায়িত্ব দেয়। হয়তোবা 200-300 আসামির সে দায়িত্ব পালন করবে। এটা হচ্ছে সরকারি পাওয়ার, কারাগারের জেল কোডের বিধানের যে ব্রিটিশদের পাওয়ার সেটা সে তখন পায়ে গেল। তখন সে অন্য অন্য বন্দির চাইতে আলাদা পাওয়ারফুল একজন সুপারম্যান। তখন তাকে অনেক অন্য অন্য বন্দিরাও সম্মান করে, সমীহ করে। আর যদি সেই ভদ্রলোক খারাপ হয়, সেই ম্যাড যদি খারাপ দুর্নীতিবাজ হয়, তাহলে সে বিভিন্ন টেকনিকের উপর দেখা যায় যে এই জুলুম নির্যাতন করবে। এবং ম্যাড যেটা বলবে, ভিতরের যে এই জামাদার থাকে এবং সুবেদার থাকে। অ্যাকচুয়ালি তো আমি 80-র দশক থেকে এই কারাগারের কারাঘানি টানি। আমার প্রথম শুরু 80-র দশকেও আমি প্রায় 13 বার গ্রেপ্তার হই এরশাদ বিরোধী আন্দোলনে। তো তখনকার এই অফিসার আর বর্তমান অফিসারদের ভিতর এবং তখনকার ম্যাট পাহারাদের এবং বর্তমান ম্যাট পাহারাদের ভিতর একটু ডিফারেন্স আছে, ঠিক আছে? সেটাও আমি ব্যাখ্যা দিয়ে জানাবো। তো রিসেন্ট যেহেতু প্রশ্ন করছেন সেটাই আমি বলছি। তো সেই ম্যাট পাহারা তখন তাকে খাবারের বিশেষ সুবিধা, তার গোসলের বিশেষ সুবিধা, তার থাকার বিশেষ সুবিধা, ঠিক আছে? একটা রুমের ভিতর গাদাগাদি করে তো আসলে মনে করেন যে 100-150 জন মানে বন্দি থাকে। আর বিশেষ করে গরমের দিন তো কঠিন একটা মানে হাবিয়া দোজকের চাইতেও কঠিন পরিস্থিতির ভিতর মানে পড়তে হয়। অনবরত দিনরাত 24 ঘন্টা ঘাম, গন্ধ, সব কিছু মিলাই মনে করেন। অর্থ লেনদেন নিয়ে কি দেখেছেন? অর্থ লেনদেন একটু ভালো পরিবেশ করে থাকার জন্য মনে করেন যে তাকে টাকা দিতে হয়। আর সে টাকাটা ভিতরে না, বাহিরে ওই ম্যাডের যে রিপ্রেজেন্টেটিভ থাকে, অনেক কারারক্ষীর সাথে সম্পর্ক থাকে, সেই বলে দেয় যে অমুকের কাছে টাকাটা পৌঁছা দিন, ঠিক আছে? তার লোক হয়তোবা সেই ব্যক্তির কাছে টাকাটা পৌঁছানোর পর পরবর্তীতে তাদের কাছে আসে। সেখান থেকে ভাগটা যায় হচ্ছে জামাদার, সুবেদার, কখনো কখনো ডিপটি জেলার, কখনো কখনো জেলারের পকেটেও যায়, আবার সুপারিনটেন্ডেন্টের পকেটেও। এমনকি কখনো দেখেছেন যে আপনার যে প্রাপ্য সুযোগ যেটা আপনার পাওয়ার কথা সেটা পেতেও আপনাকে টাকা দিতে হয়েছে? এটা হ্যাঁ, আমার নিজেরই টাকা দিতে হয়েছে। যেমন ওই সবচেয়ে দুঃখজনক ব্যাপার কয়েদির ক্ষেত্রে, একটা কয়েদি শিক্ষিত মানুষ, তাকে জেলার সাহেব যখন কাজ পাশ করে দেয়, দণ্ডের পরে সশ্রম কারাদণ্ড যেটা, ঠিক আছে? সশ্রম হলে তাকে তো ওয়ার্ক করতে হবে, কাজ করতে হবে। কাজ যখন পাশ করে দেয়, ওই সময় যদি মনে করেন যে এই কারাগারের দালালদের সাথে মেনটেন করা না হয়, তাহলে অনেক ক্ষেত্রে তার ভাগ্য জোটে মনে করেন যে একটা ভালো ভদ্র মানুষকেও জেলখানার একটা মানে বাজে চালিতে কাজ দেওয়া হয়, যেখানে মনে করেন যে খুব পরিস্থিতি মানে নেওয়াটাও হলো আত্মহত্যার শামিল। মানে এটার ভেতরেও ন্যায় বিচার নেই যেটা বলছেন, অনেক ধরনের দুর্নীতি আছে। আমি একটু ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম আপনার কাছে আসতে চাই। আপনি একজন প্রথিতযশা রাজনীতিবিদদের পাশাপাশি একজন তো আইনজীবীও, আপনি একজন ব্যারিস্টার। এই যে অনৈতিক কর্মকাণ্ড জেলখানার ভেতরে হয়, সেগুলো আসলে কোন ধরনের অপরাধ হিসেবে বিবেচিত হবে? আমাদের সংবিধানেই কিন্তু আপনার যে ফান্ডামেন্টাল রাইটস যেটা আছে চ্যাপ্টার 3-তে, যেমন আর্টিকেল 33-তে আছে, আর্টিকেল 27-এ আছে, আর্টিকেল 21, আর্টিকেল 19, যে এভরিওয়ান ইজ ইকুয়াল ইন দ্য আই অফ ল। তারপরে আছে আপনার রাষ্ট্র সকলকে, যে রিপাবলিকের সার্ভিসে যারা আছেন তারা সকলে রাষ্ট্রের নাগরিকের
যথাযথ প্রাপ্য অধিকার নিশ্চিতে সচেষ্ট থাকবেন, এটা আর্টিকেল 19-এ বলা আছে। তো আমি যদি সেটা বলি তাহলে প্রিজন কর্মকর্তা যারা আছেন তারা কিন্তু সার্ভেন্ট অফ দ্য রিপাবলিক, এবং ইনডিরেক্টলি অ্যান্ড ডিরেক্টলি they are duty bound to provide service which is ethical and which is impartial. সোজা কথা এটা, যে কথাটা আপনার আমার গেস্ট বললেন, দীর্ঘ প্রায় 23 বছর তিনি একটি মিথ্যা মামলায় জেলখানায় ছিলেন। ওনার অভিজ্ঞতা অনেক বেশি। আমি খুব কম সময় ছিলাম, আমি সর্বশেষ 6 তারিখে বেরিয়েছি, আমি 21 দিন জেলে ছিলাম। ডিবির হেফাজতে ছিলাম আমি 13 দিন ছিলাম। আমাদের আর্টিকেল 33 অফ দ্য কনস্টিটিউশন বলেছে যে নো পারসন হু ইজ অ্যারেস্টেড শ্যাল বি ডিটেইনড ইন কাস্টাডি উইদাউট বিং ইনফর্ম অ্যাজ সুন অ্যাজ মে বি অফ দ্য গ্রাউন্ডস ফর সাচ অ্যারেস্ট, নর শ্যাল হি বি ডিনাইড দ্য রাইট টু কনসাল্ট অ্যান্ড বি ডিফেন্ডেড বাই এ লিগাল প্র্যাকটিশনার অফিস। আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। ও শিজ, এখন কি হবে? এখন হবে ফার্স্ট ওয়াশের 10 মিনিটস পাওয়ার ওয়াশিং এর ম্যাজিক। ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডারের মাল্টি বুস্টার কাপড়ের যে কোনো দাগ ময়লাকে নিমেষে দূর করে এবং কালার গার্ড কাপড়ের রঙকে রাখে নতুনের মতন। সম্পর্কের রং থাকুক ফার্স্ট ডের মতন নতুন। আর জামা কাপড়ের জন্য ফার্স্ট ওয়াশ তো রয়েছেই, সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। চয়েস। আমি নিজে আইনজীবী, আমি 2 দিন পরে জেনেছি, আমি ডিবি কাস্টাডিতে থাকার 2 দিন পরে আমাকে একটা পুলিশ ফরওয়ার্ডিং দিয়ে ঢাকা সিএমএম আদালতে পাঠানো হলো। তার আগে 2 দিন আমি আনলফুল ডিটেনশনের একজন ভিকটিম। 2 দিন পরে আমাকে আপনার কোর্টে পাঠানো হলো এবং একটা মামলায় গ্রেফতার দেখানো হলো। অর্থাৎ as soon as they arrested me, যেটা গুম আর কিডন্যাপের থেকে আলাদা কিছু না। না, আলাদা তো কিছু না, এটা তো আনলফুল ডিটেনশন। আনলফুল ডিটেনশনের জন্য সারা পৃথিবীতে সবচেয়ে বেশি কঠিন শাস্তি দেওয়া হয় পৃথিবীর যে কোনো সভ্য দেশে। কিন্তু আমাদের দেশে কি হয়, গুম করে রাখা হয়। তার মানে কি আমাকে 2 দিন গুম করে রাখা হয়েছে। আমাকে গ্রেফতার করার পর সেখানে তো এভিডেন্স আছে, কবে আমাকে নিচ্ছে, সিসিটিভির ফুটেজ আছে, সমস্ত কিছু আছে। আপনারাই টেলিভিশনের স্ক্রলে দিয়েছেন যে আমাকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু আমাকে গ্রেফতার দেখানো হয়নি। 48 ঘন্টা চলে গেছে। বিএনপির বর্তমানে যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, তাকে 3 দিন পরে আদালতে পাঠানো হয়েছে। অনেক নেতাদেরকে, রাজনৈতিক নেতাদেরকে আপনার রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে 2 দিন 3 দিন পরে আপনার আদালতে পাঠানো হয়েছে। তাও তো শোকর যে আমরা চূড়ান্ত গুমের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি। এবং আমি এই ছাত্র আন্দোলনে যারা ছিলেন, সে আবু সাইদ, মুগ্ধ, তাদের আত্মার প্রতি আমি মাগফিরাত কামনা করি, শ্রদ্ধা জানাই এবং সাধারণ ছাত্রছাত্রীদের কাছে কৃতজ্ঞতা জানাই। তারা যদি এই স্পার্কটা যদি না করতেন তাহলে আমি হয়তো জীবন্ত বেরোতে পারতাম। তো যে কথাটা বলছিলাম যে আমি একজন আইনজীবী সুপ্রিম কোর্টের এবং বিএনপির আন্তর্জাতিক সম্পাদক। আমি জানতে পারিনি যে আমি বিনা দোষে আমি আছি এবং কোন অপরাধে আমাকে গ্রেফতার দেখানো হয়েছে। 2 দিন পরে আমি জানলাম যে আমি সেতু ভবন অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত, সেজন্য আমাকে রিমান্ডে দিয়েছেন আদালত। মামলা পাঠিয়েছেন, রিমান্ডে দিয়েছেন। আমার রিমান্ড 5 দিন শেষ, আমাকে আবার আদালতে পাঠানো হলো। আবার নতুন করে অন্য একটি মামলা, কাফরুলে মেট্রো রেল ভাঙার জন্য আমাকে দায়ী করা হলো। এটা হচ্ছে যে আমাদের দেশে যে সার্ভেন্ট অফ দ্য রিপাবলিক, তারা একটা ফেসিস গভর্নমেন্টকে কারা ফেসিস বানায়। সরকার কিন্তু ফেসিস থাকে না প্রথমে। তারা যখন আপনার বাঘ যখন মাংসের গন্ধ পায়, ঠিক তেমনটাই কিন্তু এই রিপাবলিকের এই কর্মকর্তারা, মানে ইন ব্রিচ অফ কনস্টিটিউশনাল এবং ফান্ডামেন্টাল রাইটস, তারা কিন্তু একটা সরকারকে আরও অনেক বেশি সহযোগিতা করে। এবং আমি আজকের এই অনুষ্ঠান থেকে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন তাদেরকে বলবো, যে সমস্ত কুশীলবরা একটা সরকারকে ড্রাকোনিয়ান ক্যারেক্টার দেওয়ার জন্য নিয়োজিত ছিল গত 16 বছর, তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনা উচিত। এক্সেম্পলারি পানিশমেন্ট যদি না পায়, তাহলে যদি নির্বাচনও হয়, দেশে কোনো দিন আইনের শাসন কিংবা সুশাসন প্রতিষ্ঠিত হবে না। এটা একজন সাধারণ নাগরিক হিসেবে আমি চাইতে পারি, বলতে পারি। আপনি যে কথাটা বলেছেন, দেখুন যে আমরা যে বলি যে আইনি দৃষ্টিতে সবাই সমান। আমি যখন আমাকে রিমান্ড শেষে যখন কারাগারে পাঠানো হলো, আমি অসুস্থ, আমার দুপায়ে কিন্তু ব্রেসেস পরানো আছে টাইটানিয়ামের। আমি যখন অ্যারেস্ট হই তখন আমি স্লিপিং স্যুটে ছিলাম। আমি কর্তব্যরত কর্মকর্তা যিনি আমাকে গ্রেফতার করতে এসেছিলেন, না আমাকে অন্য এক জায়গা থেকে করেছে। আমি গেস্ট হাউসে ছিলাম, ঢাকা ক্লাবের গেস্ট হাউসে ছিলাম, যে জায়গাটা আমার জন্য সেফ ছিল,
কারণ সেখানে ঢুকলে অন্তত আমি আগে জানতে পারবো, আমি এটা বলতে আমার কোনো দ্বিধা নেই যে এটাকে অন্যভাবে নেওয়ার কোনো কিছু নেই। সেখানে গেস্ট হাউসে মেম্বাররা থাকতে পারেন তার ফ্যামিলি নিয়ে, তার বাচ্চা নিয়ে। আমার ছেলে আমার কাছে আসার কথা ছিল, যে ভাগ্যিস যে সে সময় মতো আসতে পারেনি। যদি সে আসতো দেখা গেছে যে আমার ছেলেকেও দেখা গেছে যে গ্রেফতার করে নিয়ে যেত। আমি ডিবি হেফাজতে থাকাকালীন সময় আমার বাসায় আমার ওয়াইফ এবং আমার মেয়েকে আপনার গ্রেফতারের হুমকি দিয়েছে যে মহিলা পুলিশ নিয়ে এসে তাদেরকে নিয়ে যাবে। আমার মেয়ে বলেছে যে আমার বাবা রাজনীতি করে, আমার বাবাকে তো অ্যারেস্ট করে নিয়ে গেছেন, তাহলে আবার কেন আসছেন? আমরা এ ধরনের বঞ্চনার শিকার হয়েছি। আমি ফ্লোরে শুতে হতো, সবাইকে ফ্লোরে শুতে হয়েছে ডিবিতে, কিন্তু ডাক্তারের রিকোয়ারমেন্ট আমার এখন, আগে তো পায়ে প্রবলেম ছিল, এখন আমার হাতে টোটালটা সার্ভাইকেল স্পন্ডালাইটিস যেটা সেটা দেখা দিয়েছে নতুন করে এই 21 দিনে। ডিবি রেক আরও দিন এবং বাকিটুকু জেলখানায়। আমি আপনার একটা খাট চেয়েছিলাম, আমি সেটা পাইনি। হ্যাঁ, আমাকে একটা টেবিল দিয়েছেন জেল সুপার। আমি ওনাকে বলেছিলাম, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অনুজ, অন্য রাজনৈতিক দল করলেও কিছুটা হলেও অন্তত মানবতাবোধ ছিল। আমি ওনাকে যখন বলেছিলাম তখন আমাকে একটা হাই কমোড দিয়েছিলেন, আমার জন্য ডিভিশনের দরখাস্ত করা হয়েছিল। এবং আরেকটা জিনিস দেখি আমরা, যে যিনি আপনার প্রিজাইডিং ম্যাজিস্ট্রেট থাকেন তারা বলেন কি কারা কর্তৃপক্ষ বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবেন। আমাদের দেশে ভুরি ভুরি আপনার নজির আছে যাদের লাইফ স্ট্যান্ডার্ড, যেমন আমি বিদেশে লেখাপড়া করেছি অনেক বছর, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, আমি ঢাকা ইউনিভার্সিটির নির্বাচিত সিনেট সদস্য ছিলাম যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। 91 থেকে 97 সাল পর্যন্ত আমি সিনেট মেম্বার ছিলাম। আমি 2013 সাল থেকে 2015 সালে নির্বাচিত রেজিস্টার্ড গ্র্যাজুয়েট সিনেট মেম্বার। আমি একমাত্র রাজনৈতিকভাবে নির্বাচিত ব্যক্তি, প্রতিনিধি ছিলাম আমি সুপ্রিম কোর্ট বারে হাইয়েস্ট ভোট পেয়ে আমি মেম্বার হয়েছি, নির্বাচিত হয়েছি। আমার সামাজিক অবস্থান বিবেচনা করে বা আমার ফ্যামিলি, আমার বাবা মা, আমার স্ত্রী, আমার শ্বশুর শাশুড়ি সমস্ত কিছু মিলিয়ে অটোমেটিক্যালি আমি ডিভিশন 1 পাই। এখানে হয়তো বা ডিসক্রিমিনেশনের বিষয়টা আমি নিজেই তুলছি, কিন্তু এটা আমাদের যে 1864 সালের জেল কোড এবং একটা সময় এসে পরবর্তীতে সেটা আরও কিছু ক্যাটাগরি হয়েছে, যেমন গভর্নমেন্টের সচিবরা যারা আছেন, আপনার পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা, তারপরে রিনাউন্ড ডেইলি নিউজ কিংবা আপনার টিভির এডিটর, সম্পাদক যারা আছেন, তারা ডিভিশন 1 পাবেন। এটা ডিপেন্ড করে তার সামাজিক মর্যাদার উপরে ডিপেন্ড করে। এটাতে আমি মনে করি না যে এমন কোনো কিছু খারাপ আছে বলে। মাননীয় প্রধান বিচারপতির বাড়িটা দেখেন কত বড়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের বাড়িটা কত বড়, এতটুকু প্রয়োজন আছে? কিন্তু আপনার ডিগনিটি, অনার, রেপুটেশন সমস্ত কিছু বিবেচনা করে কিন্তু সেটা করা হয়। সো সেক্ষেত্রে আমি মনে করি না যে এখানে ডিসক্রিমিনেশনের কোনো বিষয় আছে। কিন্তু যে কথাটা সবুজ বললেন যে ডিসক্রিমিনেশনটা কোথাও, আপনি যখন ঢুকছেন তখনই কিন্তু ডিসক্রিমিনেশন হয়, যেটা উনি বলেছেন। আমি হয়তো বা রাজনৈতিকভাবে পরিচিত, তারপরেও দেখা গেছে আমাকে আপনার এক জায়গায় নিয়ে গেছে, যখন জানলো যে আমার পরিচয়টা তখন আমাকে আলাদা করে ফেললো, আমাকে আর আমদানিতে যেতে হয়নি, আমাকে সরাসরি পাঠিয়ে দেওয়া হলো যে ডিভিশন না, ডিভিশনের যেহেতু কাগজ তখনও যায়নি, ডিভিশনের কাগজ আপনার জেলা প্রশাসক থেকে বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছ থেকে যায়, সেটা না আসা পর্যন্ত আমাকে ওই ফ্লোরে ঘুমাতে হচ্ছে। এখন ফ্লোরে ঘুমানোর কারণে দেখেন আমার তো পায়ের ব্রেসেসও নিতে পারিনি আমি, আর কিংবা আপনার মনে করেন যে অন্য কোনো সাপোর্ট আমি পাইনি, আরও অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছি আমি। এই যে একটা প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে একটা অবাক করার বিষয় বলি, সেটা হচ্ছে যে আপনি যে গরুর মাংস খাবেন জেলখানায়, যে দুর্নীতিটা কোথায়? 2200 টাকা করে গরুর মাংসের কেজি, তাও সেটা কি শুরুয়া এবং আলু দিয়ে রান্না করা গরুর গোশতের কেজি 2200 টাকা। আপনি কি ভাবতে পারেন কেন এটা হবে? 600 টাকা করে 700 টাকা করে তো আপনার সলিড গরুর মাংসই পাওয়া যায়, তাহলে সেই রান্না করা তো মাংস তো এত দাম হবে না। তাহলে মনে করেন যে কারাগারের বন্দীরা কি খাওয়ার কোনো অধিকার নাই? তাদের মাংস খাওয়ার, গরুর মাংস খাওয়ার অধিকার নেই? এখন আসুন, আপনার পিসিতে যদি টাকা না থাকে তাহলে সে খাবার কোথা থেকে পাবে? একজন মনে করেন যে স্পেশাল ডায়েটের প্রয়োজন একজন কয়েদির, সে কনভিক্টেড হতে পারে, আন্ডার ট্রায়াল প্রিজনার হতে পারে, যেটাই হোক না কেন, কিন্তু রাষ্ট্রের তো আমরা বলেছি যে দায়িত্ব আছে যে তাকে সার্ভ করা। এই সার্ভ করার মানে কি? ফিডিংটাও তার, অন্ন, বস্ত্র, বাসস্থান, এটা মৌলিক চাহিদা ডেফিনেটলি। তো তাহলে আপনি সেটা ফুলফিল করতে পারছেন না। একটা নির্দিষ্ট সময়ের পরে তাকে গোসল করতে দেওয়া হয় না, সুযোগ দেওয়া হয় না। আমি সবুজের একটা রাইট আপ পড়েছি, তো সেখানে সে লিখেছে, আবেদন করেছে যে সুযোগটা দেওয়া হোক যখন প্রয়োজন। আপনার অতিরিক্ত গরম এবং যে সমস্ত আপনার কম্বলগুলো, যে ব্ল্যাঙ্কেট দিয়ে আমাদেরকে আপনার করে দিয়েছেন, শুতে দেওয়া হয়েছে, সেই ব্ল্যাঙ্কেটগুলো এত পুরনো বা বিভিন্ন জন ব্যবহার করেছে, বিভিন্ন স্কিন ডিজিজ থেকে আরম্ভ করে কত ধরনের ডিজিজ আমরা জানি না, তারপরেও উই ওয়ার কনস্ট্রেন্ড টু টেক দ্যাট সাপোর্ট, উই ডিডন্ট হ্যাভ এনি আদার অল্টারনেটিভ। আমার বাসা থেকে বা বাড়ি থেকে কোনো কিছু আমি আনবো, সেটার জন্য টাকা দিতে হয়, পয়সা দিতে হয়।
আমি তো ঢোকার সময় মনে করেন যে আমার সঙ্গে অনেক টাকা ছিল, প্রায় 60,000 টাকার মতো ছিল। তো সেটা আইদার পিসিতে দিতে হবে, পিসিতে দিলে একটা টাকা ওনারা কেটে নেবেন। আরেকটা আছে যে আপনি সঙ্গে করে নিয়ে যেতে পারবেন, আপনি যদি ওনাদেরকে কিছু টাকা দেন। এই ধরনের কাজগুলো ডেফিনেটলি সেটা অবৈধভাবে। কারণ আমরা তো পলিটিক্যাল ক্যারেক্টার, আমরা যখন যাব ওই সময় তো আমার অনেক নেতাকর্মী বা আমাদের দলের অনেক নেতাকর্মীরা জেলখানায় ছিল, তাদের প্রতি কিন্তু আমাদের একটা নৈতিক দায়িত্ব আমি মনে করি যে তাকে একটু সহযোগিতা করা। তো সে কারণে দেখা গেছে আমাকে টাকা আনতে হয়েছে। আমি হ্যাঁ করেছি, আমি টাকা আনিয়েছি, কয়েকবার আমি টাকা এনেছি। আমি টাকা এনে আমার নেতাকর্মীদের মাঝে ডিস্ট্রিবিউট করেছি, তারা যেন অন্তত একটু ভালো খেতে পারে, একটু কষ্টটা তাদের জন্য লাঘব হয়। কিন্তু এই কষ্টটা তো দেখার দায়িত্ব বিজনেসটা আসলে কারা করে? আপনি যে কথাগুলো প্রথমে বলেছেন এটা তো ওনাদের মাধ্যমেই কিন্তু হয়, একেবারে সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ পর্যন্ত। আমাকে যখন অর্ডার দেওয়া হয়েছে এক ডিভিশন যেটা, সেটা কারা কর্তৃপক্ষ বিধি মোতাবেক ব্যবস্থা নেবেন। কিন্তু আমার চিকিৎসার ব্যাপারটা, আমি সকালবেলা 19টা ট্যাবলেট বা ক্যাপসুল নেই, রাতে আমি 4টা ক্যাপসুল নিই, কারণ আমার এই কন্ডিশনের জন্য। জেলখানা আমার স্বাস্থ্যের জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবেন, এটা লিখে দিয়েছিলেন ম্যাজিস্ট্রেট অর্ডারে। আমাকে 3 দিন পরে আপনার ডাক্তারের কাছে নেওয়া হলো, 3 দিন পর। তো 3 দিনের মধ্যে তো আমার অন্য খারাপ কোনো কিছু হতে পারত। 3 দিন পরে যেই ডাক্তার আমাকে দেখেছেন তিনি একটা ওষুধ লিখেছেন, যেই ওষুধটা হচ্ছে যে আমার জন্য আমি বলবো যে পয়জনাস। উনি ভুল ওষুধ লিখেছেন। তার মানে আমি বুঝতে পারি যে এটা অন্যান্য সকলের ক্ষেত্রেই কিন্তু তারা এই কাজটা করছেন। আপনি বলেছেন সেখানে মাদক থেকে আরম্ভ করে হেনেও কিছু নেই যে পাওয়া যাবে না। জানি না আপনারা দেখেছেন কিনা, যে আমি জেলখানা যাওয়ার আগে আমি একটা ভিডিও দেখেছি যে পুরুষ কয়েদির সেলে মহিলা কয়েদি প্রবেশ করছে। তার মানে সেটা কারা কর্তৃপক্ষ অ্যারেঞ্জ করছে বা করিয়ে দিয়েছে, এ ধরনের আছে। সেকেন্ড থিং আছে, দেখেন আন্ডার ট্রায়াল প্রিজনার এবং কনভিক্টেড প্রিজনার এক জায়গায়, মানে এক সেলে বা এক জায়গায় থাকবেন না। কিন্তু আমি দেখেছি আমরা যেখানটায় ছিলাম সেখানে কিন্তু কনভিক্টেড প্রিজনাররাও ছিলেন। এটা হয়েছে কিভাবে সম্ভব হয়েছে? ওনারা টাকা পয়সা দিয়ে ম্যানেজ করেছেন, ওনারা টিভি দেখছেন, ওনারা মোবাইল ফোন ইউজ করছেন। কিভাবে সম্ভব হয়েছে? আমি তো দেখেছি, আমি নিজে দেখেছি। আমরা যখন জেলখানার ভেতরে ছিলাম আমরা কিন্তু খবর পাচ্ছি, খোঁজ পাচ্ছি যে কি হচ্ছে না না হচ্ছে বাইরে, আমরা খোঁজ খবর পেয়েছি। কারণ ওনারা ওই ফ্যাসিলিটিসটা ভোগ করছেন, কারণ ওনারা মানিডম্যান, যেটা অন্যদের পক্ষে সম্ভব না। হ্যাঁ, এইটা একেবারে যে আপনার এসেনশিয়াল কোনো কিছু তা না। কারাগারে আপনার যে ডিসক্রিমিনেশন যেটা হচ্ছে, যে যারা আপনার একটু রিচ মানিডম্যান বা ক্ষমতাবান, মোটামুটি ক্ষমতাবান বলতে একটা জিনিস বুঝি, এটা মানে কি হচ্ছে সরকারি দল না, তা না। টাকাটাই কিন্তু সোর্স অফ পাওয়ার। মানি ইজ দ্য মোস্ট স্ট্রংগেস্ট সোর্স অফ পাওয়ার টু সাম এক্সটেন্ট। তো সেক্ষেত্রে দেখা গেছে যে আন্ডার ট্রায়াল প্রিজনার এবং কনভিক্টেড প্রিজনার একই জায়গায় থাকছে, একই বিল্ডিংয়ে থাকছে, যদিও এটা আইনে ভিন্ন জায়গার কথা বলা হয়েছে। হ্যাঁ, মহিলাদেরকে আলাদা জায়গায় রাখা হয়, সেটা তো আপনার কারাবিধিতেই আছে, সারা বিশ্ব জুড়েই সব জায়গাতে আছে। সে জায়গাতে যে সমস্ত ফ্যাসিলিটিস ওনারা ভোগ করেন, ওনারা নিজেদের জন্য কিন্তু রান্না ওনাদের হয় আলাদা, ওনারা নিজেরা বাজার করেন, বাজার করে ওনাদের রান্না বান্না সব কিছু হয় একই সঙ্গে। কয়েকজন দেখা গেছে যে একটু সামর্থ্যবান, তারা দেখা গেছে যে একটা ট্রেড ইউনিয়নের মতো তারা এটা করতে পারছেন। এটা করতে পারছেন কাদের? আপনার ইতে কারা কর্তৃপক্ষের গোচরে, অগোচরে নয়। টেলিফোন ব্যবহার করতে পারেন, টেলিভিশন দেখতে পারেন, ফ্ল্যাট স্ক্রিন টিভি দেখতে পারেন। আমাদের যেখানে 33,000 বা 36,000 বোধ সম্ভবত আপনার কারাগারের ধারণ ক্ষমতা, সেখানে 2021 সালে দেখা গেছে দ্বিগুণের বেশি ছিল, 86,000-এর উপরে। আপনার মহিলা কয়েদি সম্ভবত 3,500-এর মতো আছে, 3,500-এর মতো আছে। সংস্কারটা এই জন্যই প্রয়োজন যে যে সমস্ত মহিলারা মনে করেন আপনার তাদের সাজা খেটে ফেলেছেন, তাদের মনে করেন যে শিশু সন্তান রয়েছে যাকে লুক আফটার করার কেউ নেই, দেখা গেছে যে বিধবা, তারপরে আছে যে অ্যারেস্ট হয়েছেন, জেলখানাতে ডেলিভারি হয়েছে, বাচ্চা সহ সেখানে আছেন। সেখানে তো একটা বাচ্চাকে তো রেইজ করা যায় না, ব্রট আপ করতে পারবেন না আপনি। সেক্ষেত্রে রাষ্ট্রের উচিত তাদেরকে প্যারোলে মুক্তি দেওয়া। পৃথিবীর বিভিন্ন দেশে আপনার শাস্তি হয়ে যাচ্ছে তার ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে, তার বিহেভিয়ারের উপরে ডিপেন্ড করে তাদেরকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। শুধু মহিলা বলে কোনো কথা না, পুরুষের ক্ষেত্রেও কিন্তু তাই করা হয়।
মানে আর আমাদের সে যে জায়গাতে- আইন আছে সেটারও সংস্কার দরকার, আবার যেগুলো আছে ইতিমধ্যে সেগুলোরও স্ট্রিক্ট ভাবে মানা দরকার। এখন কি চাই, অর্থাৎ সংস্কারের জায়গাটিতে আপনি দুটো কথা বলছিলেন, যে একটি হচ্ছে যে বিদ্যমান আইন আছে সেই অনুযায়ী কাজ করা, নীতিবান মানুষ দরকার আমাদের। আরেকটি কথা হচ্ছে যে আইন রয়েছে, যে বৈষম্যমূলক আইন রয়েছে, সেগুলোর একটুখানি সংস্কার দরকার। সেই দুটো জায়গায় যদি আর একটু বিস্তারিতভাবে বলেন। ইট, বালু, পাথর, সিমেন্ট কারাগারের যে টাকার জন্য আপনার মনে হয় যেন হা হা করে বসে থাকে, কারাগারটা হচ্ছে যে সেরকম একটা অবস্থা। এই অবস্থার থেকে পরিত্রাণের একটা বিষয় হচ্ছে যে আমি মনে করি যে একটা কমিশন থাকা উচিত, যারা প্রতি 3 মাস পর পর কারাগারগুলো আপনার পরিদর্শন করবেন, অবস্থাটা জানবেন, দেখার চেষ্টা করবেন, যারা বন্দি থাকেন, আন্ডার ট্রায়াল প্রিজনার হোক, কনভিক্টেড প্রিজনার হোক, তাদের সঙ্গে কথা বলেন। কারা কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের সকলের সঙ্গে যেন কথা বলে কিন্তু তখন ওনারা বুঝতে পারবেন, এবং সেটাও অবশ্যই সৎ এবং দক্ষ যারা ছিলেন তাদের থেকে, যারা রিটায়ার্ড যারা আছেন তাদের থেকে দেওয়া উচিত, যাদের কোনো পিছু টান কিংবা মোহ কাজ করবে না কোনো কিছুতে। সে ধরনের যারা আছেন তাদেরকে দিয়ে। কেন এটা দরকার আমি একটা কথা বলি, যে একজন মানুষ, আমরা তো দেখেছি অনেককে যে সাজা খাটা হয়ে গেছে, তারপরেও 7 বছর 8 বছর 10 বছর ধরে আপনার কারাগারে পড়ে আছেন, কারণ তার অর্ডারটা কমিউনিকেট হচ্ছে না, তার লয়ার নেই। সে কনভিক্টেড হয়েছে 20 বছরের জন্য, কিন্তু দেখা গেছে 30 বছর হয়ে গেল সে জেল থেকে বেরোতে পারেনি। এই জিনিসগুলো, হ্যাঁ, আমাদের দেশে যে সমস্ত আপনার মানবাধিকার সংগঠন, অধিকার বলেন, মানবাধিকার আইন ও সালিশ কেন্দ্র, উবিনিক, আরও অনেকগুলো সংস্থা আছে, এবং অনেক সময় দেখা গেছে বিদেশি মানবাধিকার সংস্থাও কিন্তু এই ব্যাপারে কাজ করেছেন, তারা কিন্তু রিপোর্টগুলো দেখেছেন, কিন্তু আমরা সেভাবে দেখি না। যখন পত্র পত্রিকা বা টেলিভিশন কোনো প্রতিবেদন প্রকাশ করে, প্রচার করে, তখনই দেখা গেল যে কর্তৃপক্ষের টনকটা নড়ে। কেন এটা হবে? আমির হোসেন সবুজ, ছোট্ট করে বলুন কেমন সংস্কার চান। কারাগারে কিন্তু সত্যিকার অর্থে 80% মানুষ, যেহেতু আমি বেশ কয়েকটা কারাগার ঘুরেছি, 80% মানুষ 100% নিরপরাধ, 20%-এর মধ্যে ভেজাল আছে। 80% মানুষ যেহেতু নিরপরাধ, এরা যখন মানে কারাগারের ভিতর যায়, একটা মানুষের তো সাবানের প্রয়োজন আছে, কাপড় ধোয়ার প্রয়োজন আছে, একটা বন্দির নিজের পয় পরিষ্কারের জন্য তো মনে করেন যে কিছু কিছু জিনিস প্রয়োজন আছে। ন্যূনতম একটা বন্দির কিন্তু মাসে 5,000-3,000 টাকা খরচ আছে। যাদের স্বজন নাই, যারা মিথ্যা মামলায় আছে, এমনকি যখন আসামি হয় কারাগারের ভিতর যায়, থানা পুলিশ পর্যন্ত সে সর্বশান্ত, তার আর কিছু থাকে না। আসামি হয়ে কারাগারের ভিতরে যাওয়ার পরে মনে করেন যে রূপটা হয়, তখন আইনজীবী আদালতের একটা বিষয় থাকে, সেখানেও মনে করেন যে তার পরিবারের অর্থনৈতিক যে সাবজেক্টটা থাকে, পোস্টমর্টেমের শিকার হতে হয়, হইতে হইতে একদম নিঃস্ব হয়, লাস্টলি সে সাজাপ্রাপ্ত হয়। সাজাপ্রাপ্ত হওয়ার পর আর মনে করেন যে সেই সাজাপ্রাপ্ত মানুষের দায়িত্ব তো আসলে সরকারের, যখন তিনি কারাগারে থাকেন। সরকারের থাকলেও পৃথিবীর অন্য দেশে যেরকম কাজের বিনিময়ে তার যথেষ্ট পরিমাণের মনে করেন যে একটা টাকা সে তার অ্যাকাউন্টে থাকে, সে কারা জীবনেও মনে করেন যে খরচ করতে পারে। আবার বের হওয়ার সময়, কারা মুক্তির সময় মনে করেন যে এই কারা কর্তৃপক্ষ তখন অনেক টাকা তার হাতে দিয়ে দেয়, যাতে সে সৎ জীবন যাপন করতে পারে। আমার দেশে আমি শুধুমাত্র মনে করেন যে বন্দি, কারারক্ষী, এদের অনৈতিক দুর্নীতির বিষয়গুলাই মনে করেন যে 100% দেখবো আর ধিক্কার জানাবো, এটার পক্ষে আমি না। সময় বদলে যায়, কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ঠিক আছে, ধিক্কার জানানোর পূর্বে এদের পুনর্বাসন, এদের যথেষ্ট কাউন্সিলিং এবং এদের সুযোগ সুবিধা, সংশোধন হওয়ার সুযোগটি তাদেরকে দিতে হবে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, এটাও দিতে হবে। সংক্ষেপের জন্য শেষ আরেকটা কথা, সেটা হচ্ছে আমি কিন্তু একা জেল খাটিনি, আমি রাজনীতি করছি, আমি না রাজনৈতিক হয়রানির শিকার। আমার বড় ভাই, তার বয়স প্রায় মনে করেন যে 75, সেও কিন্তু আমার সাথে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি ছিল, মনসুর রহমান। উনি শুধুমাত্র জায়নামাজে তসবিহ টিপত আর আল্লাহর কাছে প্রার্থনা করতো যে আল্লাহ তুমি আমার মৃত্যু দিও কারাগারের বাইরে। আমার বড় ভাই মনসুর রহমান এই কথাটাই বলতো, তুমি আমার মৃত্যু দিও কারাগারের বাইরে। কারাগারে বন্দী থাকেন মামলায় সাজাপ্রাপ্ত কয়েদিরা, বিচারাধীন মামলার জামিন না পাওয়া আসামিদেরও রাখা হয় কারাগারে। এছাড়া কারাগারে বন্দী থাকেন
নিবর্তকমূলক আইনে আটক রাজনীতিবিদ সহ নানা পেশার মানুষেরা। নিরাপত্তা হেফাজতের নামেও কারাগারের বাসিন্দা হন অনেক নারী ও পুরুষ। সাজাপ্রাপ্ত কয়েদি, বিচারাধীন মামলার আসামি কিংবা রাজনৈতিক কারণে আটক ব্যক্তি, সবার কাছে কারাগার কারাগারই। যে জীবন বন্দির, যে জীবন কারোরই ভালো লাগে না। অপরাধ প্রমাণিত একজন কয়েদিরও জেলখানায় যাওয়ার পর তার পিছুটানগুলো ঝেড়ে ফেলতে পারেন না। কারাগারের সব বন্দিরই কষ্ট হয় পরিবারের জন্য, স্বজনদের জন্য, মুক্ত পৃথিবীর মায়ায় ভরা পৃথিবীর জন্য, জীবনের জন্য। আর কারা জীবন যদি হয় দীর্ঘ সময়ের, তাহলে চিরতরেও হারিয়ে যায় তার জীবনের ছন্দ। এরকম জীবনেও মানুষকে নির্যাতন ও অত্যাচার করার দিন শেষ হবে কবে? কবে দূর হবে ঔপনিবেশিক আমলে প্রণীত করা আইনের কারণে কারাগারের অভ্যন্তরে বিরাজমান বৈষম্য? আমরা সব রাষ্ট্র, সমাজ ও জীবনের সকল ক্ষেত্রে বিরাজমান দুর্নীতির শেষ দেখতে চাই সব রকম বৈষম্যের অবসান। শেষ করছি নাজিম হিকমতের জেলখানার চিঠি কবিতার অংশ দিয়ে। রাত এখন 9টা, ঘন্টা বেজে গেছে ঘুমটিতে। সেলের দরজার তালা বন্ধ হবে এক্ষুনি। এবার জেলখানায় একটু বেশি দিন কাটলো, 8টা বছর। বেঁচে থাকার অনেক আশা, প্রিয়তমা, তোমার ভালোবাসার মতোই একাগ্র বেঁচে থাকা। জেলখানার মানুষেরাও বেঁচে থাক মমতায়, ভালোবাসায়, নতুন পরিশুদ্ধ কিংবা পরিবর্তিত এক জীবনের প্রত্যাশায়। আজকের মতো শেষ করছি। ভালো থাকুন সবাই।